প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আওয়ার এসিএস একাডেমি। আজকে আমি তোমাদের প্রশ্নবিচিত্রার ভলিউম 1 থেকে যারা 2027 পরীক্ষা দেবে তাদের জন্য যে রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা তার সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 4 নম্বর স্কুলটি আছে তার সমস্ত অ্যান্সারের ভিডিও বা অ্যান্সার দিচ্ছি। আগের পেজগুলির অ্যান্সার আগে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্ক চেক করলে তোমরা এই দশম শ্রেণীর যে জীবনবিজ্ঞানের সমস্ত প্রশ্নবিচিত্রার অ্যান্সার পেয়ে যাবে। আর সবার আগেই আমি যে 10টি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 10টি পেজ আছে তার সমস্ত শর্ট কোশ্চেন সেই প্লেলিস্টে দিয়ে রেখেছি। দেখো এই রকম থাম্বনেলটা আছে দেওয়া, তোমরা চেক করে দেখে নিও। এখানে তোমরা সমস্ত যে 1 নম্বরের কোশ্চেন তার অ্যান্সার পাবে এবং অ্যান্সারের সাথে সাথে বইয়ে যেখানে অ্যান্সারটা দেওয়া আছে সে অ্যান্সারটা বইয়ে আমি দেখিয়ে দিয়েছি যাতে উত্তর সম্বন্ধে তোমাদের কোনো সংশয় না থাকে এবং তোমরা বুঝতে পারো যে এটা একদম সঠিক উত্তর। যদি চাও তাহলে দেখে নিও, দেখবে অনেকটা উপকার পাবে, যেহেতু একটা ভিডিওতেই সমস্ত অ্যান্সার করে দেওয়া আছে 1 ঘন্টার মতো ভিডিওটা, সেটা দেখলেই শর্ট কোশ্চেন সমস্ত রিভিশন হয়ে যাবে। এরপর আমি তোমাদের একটি সাজেশন দিয়ে দেবো, যেই সাজেশনটা ফলো করলে তোমরা সেখান থেকেই প্রায় সমস্ত কোশ্চেনই কমন পাবে। তো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিও যাতে তোমরা পেয়ে যাও। চলো তাহলে শুরু করা যাক। 4 নম্বর স্কুলের যে প্রথম কোশ্চেন আছে, অযৌন জননে গ্যামেট সৃষ্টি হয়, যৌন জননে জিনগতভাবে জনিত্রী জীবের অনুরূপ জীব গঠিত হয়, অযৌন জনন পদ্ধতির একক হলো রেণু, যৌন জননে একটি মাত্র জনিত্রী জীব প্রয়োজন। এখানে কোনটি সঠিক সেই বক্তব্যটি লিখতে বলেছে। দেখো এখানে সঠিক হচ্ছে অযৌন জনন পদ্ধতির একক হচ্ছে রেণু, বাকিগুলো ভুল। অযৌন জননে গ্যামেট সৃষ্টি হয় না, রেণু সৃষ্টি হয়। যৌন জননে গ্যামেট সৃষ্টি হয়। ক্ষয়েরটা যা আছে যৌন জননে জিনগতভাবে জনিত্রী জীবের অনুরূপ জীব গঠিত হয়, এটাও ভুল, কারণ অযৌন জননে জনিত্রী জীবের অনুরূপ জীব গঠিত হয় কিন্তু যৌন জননে জনিত্রী জীবের অনুরূপ জীব গঠিত হয় না। আর যৌন জননে একটিমাত্র জনিত্রী জীব প্রয়োজন হয়, এটাও ভুল। যৌন জননে 2টি জনিত্রী জীব প্রয়োজন হয়। এই এখন যে অ্যান্সারগুলো দিচ্ছি 1 নম্বরের সেগুলোতে আমি আর বই খুলে দেখাচ্ছি না, ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, আমি শুধু অ্যান্সারটা বলছি। তোমরা যদি বই খুলে যেখানে অ্যান্সারটা আছে দেখে নিতে চাও তাহলে এই যে থাম্বনেল এইটা অবশ্যই দেখে নিও, সেখানে দেখলে একদম ডিটেলস বুঝতে পারবে। তবু আমি এখানে শর্ট কোশ্চেনগুলো বলে দিচ্ছি। অনেক সময় দেখবে যে প্রশ্নবিচিত্রায় তোমাদের যে অ্যান্সার দেওয়া আছে তোমরা ভাবে যে অ্যান্সার দেওয়া আছে ওই অ্যান্সারটাই ঠিক, অনেক সময় কিন্তু ভুল অ্যান্সার দিয়ে দেয়। সে অ্যান্সারটা কেন ভুল হচ্ছে সেটাও আমি বই দেখিয়ে একদম ভালো করে বুঝিয়ে দিয়েছি ওই ভিডিওতে, তোমরা দেখে নিও। চলো এরপর 2 নম্বর কোশ্চেন, আম, ধান, সূর্যমুখী, পলাশ, গোলাপ, শিমুল এগুলির মধ্যে কোনগুলি পতঙ্গ পরাগে ফুল তা নির্বাচন করো। অ্যান্সার হবে কয়েকটা, গোলাপ, আম, সূর্যমুখী। 3 শৈশব দশাতে মানবদেহে কোন বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয়? শৈশব দশাতে দ্রুত হারে উচ্চতা বৃদ্ধি পায়। নিম্নলিখিত কোনটি এক্স ক্রোমোজোমবাহিত জিনগত বৈশিষ্ট্য? থ্যালাসেমিয়া হচ্ছে এক্স ক্রোমোজোমবাহিত নয়, এটি অটোজোমবাহিত রোগ। রোলার জীব প্রকরণ, পুরুষদের বক্ষছত্রের লোম, এটাও একটা প্রকরণ। হিমোফিলিয়াটা হচ্ছে এক্স ক্রোমোজোমবাহিত জিনগত বৈশিষ্ট্য। 2টি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়ন করা হলে F1 জনুতে কত শতাংশ শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যাবে? এটার অ্যান্সার হবে 50%। কীভাবে হলো সেটা আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা চেক করে দেখে নিও। লাল বর্ণান্ধতা বলা হয় প্রোটোনোভিয়াকে। পায়রার ফুসফুসের সঙ্গে কয়টি বায়ুথলি যুক্ত থাকে? অ্যান্সার হবে ক্ষয়েরটা 9টি। সঠিক ক্রমটি লেখো। অ্যান্সার হবে গয়েরটা। ঘোড়ার যে বিবর্তন তার সঠিক ক্রম লিখতে বলেছে। ইওহিপ্পাস হচ্ছে সব থেকে আদিমতম, তারপর মেসোহিপ্পাস, তারপর মেরিচিপ্পাস, তারপর প্লায়োহিপ্পাস, সবার শেষে বা আধুনিকতম ঘোড়া হচ্ছে ইকুয়াস। এরপর 9 আদিম পৃথিবীতে প্রথম কোষ সৃষ্টি হয় মাইক্রোস্ফিয়ার থেকে। এই বক্তব্যটি কোন বিজ্ঞানীর? এটার অ্যান্সার হবে বিজ্ঞানী ফক্স। কয়েকটা। এরপর বিভাগ ক্ষয়ের অ্যান্সার 2 দাগের 1 রুই মাছের দেহের পটকার অগ্রপ্রকোষ্ঠে রেটগ্রন্থি অবস্থিত। নিষ্ক্রিয় গর্ভকেশরকে বলা হয় পিস্টিলোর। এই যে পাশে দেখো পেজ নাম্বার লেখা আছে সহায়িকার, আমি এখন খুলে দেখাচ্ছি না, আগের ভিডিওতে বললাম যে দেওয়া আছে, প্লেলিস্ট চেক করবে। এই যে থাম্বনেল, এরকম থাম্বনেলটা দেখতে পাবে, এই থাম্বনেল দিয়ে যে ভিডিওটা দেখে নিও, সেখানে আমি সমস্ত একদম ডিটেলসে বলে দিয়েছি এবং বই খুলে দেখিয়ে দিয়েছি অ্যান্সারটা। এরপর 2-3 মেন্ডেল শঙ্করায়ন পরীক্ষায় মটর গাছের জনিত্রী জনুতে স্বপরাগযোগ ঘটিয়েছিলেন, এটা ভুল, ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন।
কুমির সরীসৃপ হওয়া সত্ত্বেও এদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠযুক্ত হয়, এটা সত্য। এ স্তম্ভ বিস্তম্ভ মিলাতে বলেছে, পত্রজ মুকুল দেখা যায় বিগোনিয়াতে, পাথরকুচিতেও দেখা যায়। রেণু উৎপাদন হচ্ছে রাইজোপাস, আর জিনোটাইপ 1:2:1, এটা এক সংকর জনন যে তার জিনোটাইপ হচ্ছে 1:2:1। এরপর 2-8 এক্সপ্ল্যান্ট কাকে বলে, এটা 236 নম্বর পেজে তোমরা দেখতে পাবে, দেখে নাও। দেখো, উদ্ভিদ দেহে অনুবিস্তারণ পদ্ধতিতে উদ্ভিদ দেহের যে নির্দিষ্ট অংশকে পরীক্ষাগারে কর্ষণ মাধ্যমে প্রতিপালন করা হয় তাকে এক্সপ্ল্যান্ট বলে। এরপর কোশ্চেন আছে 2-9, 44A+XX যদি মহিলা হয় তাহলে পুরুষ হচ্ছে 44A, মানে 44টা অটোজোম প্লাস যে সেক্স ক্রোমোজোম দুটি, পুরুষদের হচ্ছে XY আর মহিলাদের XX। এরপর বিভাগ গ, প্রথম কোশ্চেনটা আছে 3-1, কোরকোদ্গম এবং পুনরুৎপাদন পদ্ধতিতে বংশবিস্তারকারী একটি করে জীবের নাম লিখতে বলেছে। দেখো, কোরকোদ্গমে হচ্ছে উদাহরণ সাইকন, হাইড্রা, স্পঞ্জ, যে কোনো একটি করে লেখো। আর পুনরুৎপাদন হচ্ছে প্ল্যানেরিয়া, স্পঞ্জ, হাইড্রা, কেঁচো প্রভৃতি। তাহলে প্ল্যানেরিয়া বা স্পঞ্জ বা হাইড্রা বা কেঁচো যে কোনো একটি লেখো। এরপর কোশ্চেন আছে 2টা, অনুবিস্তারণ পদ্ধতির একটি সুবিধা লেখো। দেখো, অনুবিস্তারণ পদ্ধতির যে সুবিধা সবগুলো ফটোই দিয়ে রাখছি, এখান থেকে যে কোনো একটা করো, তবে 2 নাম্বার যে পয়েন্টটা, এই পয়েন্টটা ইম্পর্ট্যান্ট, এটা করে রাখতে পারো। এরপর কোশ্চেন আছে গ্রাফটিং পদ্ধতি প্রয়োগ করা যায় এমন দুটি উদ্ভিদের নাম লেখো। দেখো, গ্রাফটিং মানে জোর কলম, জোর কলম প্রয়োগ করা যায় আম, পেয়ারা, লেবু, আপেল এইসব গাছে। এরপর কোশ্চেন হচ্ছে 3-টা, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা বিশুদ্ধ প্রকৃতির হয় কেন। দেখো, 306 নম্বর পেজের 15 দাগে যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে, এখানে অ্যান্সারটা দেওয়া আছে। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশের জন্য প্রচ্ছন্ন জিনের যুগ্ম অ্যালিলের উপস্থিতি আবশ্যক, তাই একমাত্র হোমোজাইগাস মানে বিশুদ্ধ বা খাঁটি অবস্থাতেই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। এখানটা লিখলেই হয়ে যাবে। যদি তোমরা ডিটেলস লিখতে চাও তাহলে প্রথমে যে কাকে বলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দেওয়া আছে সেটা লিখবে, তারপরে এটা লিখবে। যেমন উদাহরণটাও দিতে পারো যে মেন্ডেলের এক সংকর জননের প্রথম অপত্যজনিত উৎপন্ন সমস্ত সংকর লম্বা মোটর গাছে খর্ব বৈশিষ্ট্যটি সুপ্ত অবস্থায় থাকায় এটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয়। তার মানে এই উদাহরণটা দেওয়ার দরকার নেই, তার মানে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বিশুদ্ধ অবস্থাতেই প্রকাশ পায়, যদি সংকর হয় সেই অবস্থায় প্রকাশ পায় না। দিতেও পারো উদাহরণ, নাও পারো। এরপর আছে 4টা, থ্যালাসেমিয়া রোগের কারণ কি লিখতে বলেছে। দেখো, থ্যালাসেমিয়া রোগের কারণ এখানে দিয়ে রাখলাম, আমি আর পড়ছি না, ভিডিওটা তাহলে লং হয়ে যাবে। এরপর আছে 3-5, মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ, 293 নম্বর পেজের 5 দাগের কোশ্চেন। দেখো, শঙ্করায়ন পরীক্ষায় মেন্ডেলের সাফল্যের কারণসমূহ বৈশিষ্ট্যের বিশুদ্ধতা, দ্রুত উৎপাদনশীলতা, বৈশিষ্ট্যের বৈচিত্র্যতা, দক্ষতা, গাণিতিক বিশ্লেষণে নির্ভুলতা। তোমরা এখান থেকে সমস্ত পয়েন্টগুলো মনে রেখো এবং ভিতরটা পড়ে 1-2 লাইন যেমন লিখতে পারো সেরকম করে পড়ে রেখো। এরপর 6টা, সমসমস্ত অঙ্গ এবং সমবৃত্তীয় অঙ্গের প্রদত্ত বিষয়ের উপর নির্ভর করে পার্থক্য লিখতে বলেছে, প্রকৃতি আর বিবর্তন। দেখো, দাগ দিয়ে রেখেছি, প্রকৃতি হচ্ছে 1 নম্বর পয়েন্ট, বিবর্তন হচ্ছে 5 নম্বর পয়েন্ট। এই পয়েন্ট দুটো করো। এই যে বিবর্তন, সমসমস্ত অঙ্গ অপসারী বিবর্তনের ফলে উৎপন্ন হয় আর সমবৃত্তীয় অঙ্গ অভিসারী বিবর্তনের ফলে উৎপন্ন হয়। এই দুটো পয়েন্ট এমনিতেও মনে রেখো, শর্ট কোশ্চেন হিসেবে থাকে যে অভিসারী বিবর্তন কাদের দেখা যায় আর অপসারী বিবর্তন কোন অঙ্গের ক্ষেত্রে বৈশিষ্ট্য, সেটা কিন্তু শর্ট কোশ্চেন বা MCQ রূপেও থাকে, তাই এটা এমনিতেও তোমরা দেখে রাখবে। এরপর কোশ্চেন আছে 7টা, সুন্দরী গাছ কীভাবে তার দেহের অতিরিক্ত লবণ মোচন করে, এটা 390 নম্বর পেজে রয়েছে। দেখো, যথা দিয়ে যে আছে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, আমি ব্র্যাকেট দিয়ে রেখেছি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এখানটা লিখে দিও। এরপর কোশ্চেন আছে 8-টা, অভিব্যক্তি মতবাদ সম্পর্কিত বিজ্ঞানী ল্যামার্ক এবং ডারউইনের লেখা বই দুটির নাম উল্লেখ করতে বলেছে। দেখো, ল্যামার্ক বাদে যে প্রস্তাবক, এখানেই বই দুটো লেখা আছে, তাই আমি আর এখান থেকে দিয়ে দিলাম। ল্যামার্কের হচ্ছে ফিলোজফি জুওলজিক গ্রন্থ, আর ডারউইনের গ্রন্থের নাম অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এই পুরো নামটা কিন্তু মনে রেখো, বাংলাতে লিখলেও চলবে। এরপর কোশ্চেন আছে বিভাগ ঘ, 4-1, শাখা কলমের সাহায্যে কিভাবে কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতিতে বংশবিস্তার করা হয় তা ব্যাখ্যা করো। দেখো, শাখা কলম বা কাটিং যে তার সাহায্যে যেভাবে কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার করা হয় তা ব্যাখ্যা করা হয়েছে। যে সম্ভাব্য প্রশ্নের মধ্যে এই কোশ্চেনটা আছে, উপরটা অ্যান্সারটা আছে, এখানটা দেখে তোমরা করে নিও। এরপর আছে মাইক্রো প্রোপাগেশনের পদ্ধতির একটি রেখাচিত্রর মাধ্যমে দেখাতে বলেছে। দেখো, এখানে আমি বড় করে যে রেখাচিত্রটা দেওয়া আছে এইটা দিয়ে রাখছি, যারা তোমরা পারবে তারা এই অ্যান্সারটাই করো। আবার অনেকে আছো যে
মোটামুটি লিখে আসতে চাও কিন্তু ভুলে যাও, পুরোটা করতে পারো না, তারা এই শর্ট করে এটাও লিখতে পারো। যদি মোটামুটি পুরোটা লিখতে পারো 2-এর মধ্যে 1.5 অন্তত দিয়ে দেবে, আর এটা লিখলে তো 2 দিবেই। এরপর কোশ্চেন আছে, চিত্র অঙ্কন করতে বলেছে, এটা দেখাচ্ছি না। এরপর 4-এর 2, বিশুদ্ধ কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা মসৃণ লোমযুক্ত গিনিপিগের সংকরায়নের ফলে F2 জনুতে কালো মসৃণ লোমযুক্ত গিনিপিগ উৎপন্ন হয়। এদের সম্ভাব্য জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত সারণীর সাহায্যে দেখাতে বলেছে। দেখো এখানে প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এই পয়েন্টটা একটু লিখবে। তারপরে যে চেকার বোর্ড সাহায্যে যে ফলাফল বিশ্লেষণ সেটা করো, আশা করি তোমরা করতে পারো চেকার বোর্ড। এখানে তো আমি ডিটেলসে বোঝাতে পারছি না এই ভিডিওতে, একটা ভিডিওতে আমি এক সংকরজনন দ্বিসংকরজনন বা এখান থেকে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো একটা ভিডিওতে দিয়ে দেবো, তো সেই ভিডিওটা দেখে নিও, ফলো করে রাখো, দিলে তোমরা তাহলে পেয়ে যাবে। এই যে চেকার বোর্ড এইটাও লিখতে হবে। আর এখানে দেখো ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1, আর জেনোটাইপিক অনুপাত যে আছে এটাকে পড়া হয় 12:24:12:1 বলে, দিয়ে সবার মাঝে মাঝে ইস্টুটা দিতে হয়, যে 1:2 মানে 12:24:12:1 লিখে সকলের মাঝে ইস্টু দিয়ে দিবে, তাহলেই হবে। এরপর কোশ্চেন আছে, অথবা বর্ণান্ধতা রোগটি পুরুষদের ক্ষেত্রে অধিক লক্ষ্য করা যায়, বক্তব্যটির কারণ ব্যাখ্যা করো। দেখো এই কোশ্চেনটা, যে বর্ণান্ধতা রোগের বংশগত সঞ্চারণ আছে হচ্ছে 324 নম্বর পেজের 7 দাগের কোশ্চেন। এই কোশ্চেনটাতেই দেখো লেখা আছে, মহিলাদের তুলনায় পুরুষরা বেশি বর্ণান্ধতায় আক্রান্ত হয় কারণ, এই যে ডিটেলসটা দেওয়া আছে তোমরা যেমনের আগে পর্যন্ত লিখে দিবে তাহলেই চলবে। এরপর যে কোশ্চেনটা দিয়েছে, এই রোগের ক্ষেত্রে বাহক মাতা ও স্বাভাবিক পিতার বিবাহের পরবর্তী উত্তরাধিকার চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। এই যে কোশ্চেনটা বললাম 324 পেজের 7 নম্বর কোশ্চেন, সেখানেই যে উদাহরণটা দেওয়া আছে সেই উদাহরণটাই হচ্ছে এই অ্যান্সারটা, এটা দেখে নাও, ফটো দিয়ে রাখলাম। এরপর যে কোশ্চেন আছে 4-এর 3, মৌচাকের শ্রমিক মৌমাছিরা খাদ্য উৎসের দূরত্ব উভয় কী বিশেষ পদ্ধতির দ্বারা অন্য মৌমাছিদের বোঝায়। দেখো স্কাউট মৌমাছি প্রদর্শিত মৌনৃত্য 2 প্রকারের হয়, একটা চক্রাকার আর একটা ওয়াকডেল। চক্রাকারটা ছোট আছে পুরোটাই করো, আর ওয়াকডেলটা 2 নম্বর পয়েন্ট আমি যেখানটায় ব্র্যাকেট দিয়ে লিখে রেখেছি ওইটা করো। আর 3-এর দাগ যে আছে, নৃত্যের অভিমুখ ঊর্ধ্বমুখী হলে খাদ্যের উৎস সূর্যের দিকে, এবং নৃত্যের অভিমুখ নিম্নমুখী হলে খাদ্যের উৎস সূর্যের বিপরীত দিকে নির্দেশ করে। এইখানটা করে নিও, আর হচ্ছে বাকিটা পুরোটাও লিখে দিতে পারো। এরপর যে কোশ্চেন আছে, পরজীবী দ্বারা আক্রান্ত হলে শিম্পাঞ্জিরা কীভাবে নিজেদের রক্ষা করে, এটা 391 নম্বর পেজের 32 দাগের কোশ্চেন। এই যে ফটো দেওয়া রইলো, এখানটা থেকে তোমরা দেখে করে নিও। এরপর যে কোশ্চেন আছে, অথবা প্রদত্ত বিষয়গুলির সাপেক্ষে ল্যামার্কবাদ এবং ডারউইনবাদের মধ্যে পার্থক্য। প্রথম যে আছে পরিবেশের প্রভাব, দেখো পরিবেশের প্রভাব হচ্ছে প্রকরণ সৃষ্টি, 4 নম্বর পয়েন্টটা, পরিবেশের পরিবর্তন জীবদেহে প্রকরণ সৃষ্টি করে। আর ডারউইনবাদ বলেছেন যে পরিবেশের পরিবর্তন কেবলমাত্র উপযুক্ত প্রকরণকে কার্যকরী করে তোলে। এই পয়েন্টটাই হচ্ছে পরিবেশের প্রভাব, এখানে প্রকরণ দেওয়া আছে। এরপর আছে খ, নিষ্ক্রিয় অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গের ব্যাখ্যা হচ্ছে 6-এর দাগটা, আর তারপর আছে জীব নির্বাচন, সেটা হচ্ছে দেখো 2-এরটা, এখান থেকে দেখে করে নিও। এরপর কোশ্চেন আছে শেষ কোশ্চেন, মানবদেহের পৌষ্টিকতন্ত্র যে নিষ্ক্রিয় অঙ্গ সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। দেখো মানুষের পৌষ্টিকতন্ত্র হচ্ছে অ্যাপেন্ডিক্স, আর কঙ্কালতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে কক্সিস। এই যে দেখো কক্সিস মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত, এটাই হচ্ছে অ্যান্সার। তো এইভাবে পরবর্তী স্কুলের অ্যান্সার আমি দিয়ে দেবো। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী স্কুলগুলি দেখতে পাও, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে, তাহলে আমি ভিডিও করার উৎসাহ পাবো। আর তোমাদের সাজেশন চাই কিনা সেটাও জানিও, আমি সাজেশন খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, সেকেন্ড ইউনিট টেস্টের একদম ফুল সাজেশন, যাতে এখন থেকেই তোমরা শুরু করতে পারো। পরীক্ষার আগে আগে সাজেশন দেখে পড়লে কোনো লাভ হয় না, সাজেশন আগে থেকে দেখে কোশ্চেনগুলো ভালো করে রেডি করে রাখাটা খুব দরকার, তাই আমি এখনই দিয়ে দেবো, তোমরা দেখে নিও। সাজেশন দেওয়ার পর আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, বা এই যে প্লেলিস্টটা ক্লাস 10-এর দশম শ্রেণী, সেই প্লেলিস্টটা তো ডিসক্রিপশন বক্সে দেওয়াই আছে, তোমরা প্লেলিস্ট চেক করবে তাহলে দেখতে পাবে। চলো তাহলে আজকে এই পর্যন্তই, পরের স্কুল আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। চলো তাহলে আজ এই পর্যন্তই।